স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এই সময়টাতে ব্যাবের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার। সত্যিকার অর্থে গত 15-16 বছরে আমাদের কোন কাজই হয়নি এখানে। অলমোস্ট টার্ন অর্গানাইজেশন। এখানে অনেক ব্যাংকই অনেক সমস্যার সম্মুখীন, আর আমরা যারা ভালো আছি তাদেরও অবস্থা একটু খারাপই বলবো আমি। কাজে এখানে অনেক কাজ করার স্কোপ রয়েছে আমাদের। জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের সংকট কেটে যাবে এমন আশা ব্যাংকারদের সংগঠন বিএবির নতুন নেতৃত্বের। 17 বছরের স্বেচ্ছাচারিতার অবসানে ঘুরিয়ে দাঁড়িয়ে শক্তি পাবে ব্যাংক খাত। ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকের অর্থ নয়-ছয়ে জড়িতদের বিরুদ্ধেও। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন। শুনছি যে ক্যানাল ভেঙে গিয়েছে, যখন আমরা কমনে পালাবো, যান বাঁচাবো না জিনিস তুলবো। অনেক ধান নষ্ট হয়ে গিয়েছে, তারপরে পাট নষ্ট হয়ে গিয়েছে, গাছগাছালি নষ্ট হয়ে গিয়েছে, কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 200-300 বিঘে ধান ধরেন সব এরকম ডুবে শেষ। অনেকগুলা জাগ ছিল, পাটের জাগ ছিল, জাগগুলো একবারে নিয়ে চলে গেল, আর এর আগেও 3 বার ভাঙছে। আমরা ব্রিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করা যায় খুবই দ্রুত আবার সেচ কার্যক্রম স্বাভাবিক হবে। আর এই ব্রিজ হওয়ার পরে কিছু অংশে পানি আমাদের সেচ খালে থেকে বের হয়ে ফসলের মাঠে গিয়েছে, সে পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে। খুবই শীঘ্রই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে চুয়াডাঙ্গায় বাঁধ ভেঙে প্লাবিত 4 গ্রামের শত শত একর ফসলি জমি। অন্যদিকে কুষ্টিয়া অংশে স্লুইস গেট বন্ধ করায় কমছে পানি, তাই দ্রুত বাঁধ মেরামত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি কৃষকদের। এ নিয়েও এখন সকালে থাকছে প্রতিবেদন। 17 বছর ধরে সভাপতির পদ আঁকড়ে স্বেচ্ছাচারিতার অবসান হয়েছে ব্যাংকারদের সংগঠন বিএবির। নতুন নেতৃত্বে আশা করছে আসছে জানুয়ারির মধ্যে কেটে যাবে ব্যাংক খাতের দুর্দশা। এজন্য মৌলিক কাজে জোর দেওয়া হবে জানিয়ে নতুন নেতারা বলছেন, অর্থ নয়-ছয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়নের প্রতিবেদনে। বিগত 15 বছরে ব্যাংকের 2 ডজন জালিয়াতির মাধ্যমে অন্তত 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। দীর্ঘদিনের অনিয়মের কারণেই ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। গত 15 বছরে গভর্নর ছিলেন যারা, তারা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অনেক নিয়মে তোয়াক্কা করেননি। এতে করে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ধসে গেছে। ফলে এখন তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এসবের পেছনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস মূল কলকাঠি নাড়িয়েছে। 17 বছরে এককভাবে সংগঠনটির সভাপতির পদ দখল করেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। শুধু পদ দখল নয়, করেছেন সংগঠনের নামে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ। এমন অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব পাওয়া সেই নতুন পরিচালকদের নিয়ে বৈঠকে বসে বিএবি। এতে 17 বছর পর নতুন সভাপতি পেয়েছে সংগঠনটি। সোমবার সংগঠনটির বৈঠকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। বিএবির নতুন সভাপতি হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রোমরৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। নতুন ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আগামী জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের এই দুর্দশা কেটে যাবে। সেই জন্য এ বছরের 4 মাস বিএবি সবাইকে একসাথে কাজ করতে হবে। ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা কোনো দুর্দশার চিত্র নিয়ে আমরা ব্যাবে হাজির হব না। কিন্তু এই সময়টাতে, এই যে 4 মাস সময়, এই সময়টাতে ব্যাবের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার। আগের কমিটি মৌলিক কোনো কাজ করেনি, শুধু বিভিন্ন অনুষ্ঠানের নামে তহবিল সংগ্রহ করেছে বলে জানিয়েছে নতুন চেয়ারম্যান। সত্যিকার অর্থে গত 15-16 বছরে আমাদের কোনো কাজই হয়নি এখানে। অলমোস্ট টার্ন অর্গানাইজেশন। এখানে কোনো কাজ হতে পারে নাই। কিন্তু এখন যে দায়িত্বটা আমরা নিচ্ছি, যারা আমরা নতুন, আমাদের তো দায়িত্ব জাইগান্টিক, মানে যে এজেন্ডা যেগুলো, লট অফ এজেন্ডা আর দেয়া। আমরা একটা অ্যাসোসিয়েশন যেখানে ফাইন্যান্স জারিয়ে কন্ট্রোল করে যারা। সংগঠনের নামে ব্যাংকগুলো থেকে যে অর্থ ছয়-নয় করা হয়েছে এবং যারা করেছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিএবির নতুন কমিটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা।
বাংলাদেশ ভারত সীমান্তে নিয়মিত বিএসএফ এর গুলিতে হত্যা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা এই হত্যার শক্ত প্রতিবাদ জানাবে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের আপাতত কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, আরাকানে পরিস্থিতি শান্ত, সব সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলাপ করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেবে ঢাকা। নাইম আবিরের প্রতিবেদনে বিস্তারিত। 15 বছরের কিশোরী ফেলানীকে হত্যা করা হয়েছিল আজ থেকে 13 বছর আগে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিবিদ্ধ লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারে। ঝুলে থাকা ফেলানীর মরদেহ আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। এমন আলোড়নের পরও শাস্তি হয়নি হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের। বাংলাদেশের সীমান্তে ভারতের নিয়মিত এমন হত্যাকাণ্ড বন্ধ হয়নি কখনোই, যার সবশেষ শিকার মৌলভীবাজারের কিশোরী স্বর্ণা দাস আর ঠাকুরগাঁওয়ের কিশোর জয়ন্ত কুমার সিংহ। এর আগে স্বর্ণা দাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, আর জয়ন্ত কুমার হত্যারও শক্ত প্রতিবাদ করবে বাংলাদেশ। দুদেশের সীমান্তে বিএসএফ এর এমন গুলির ঘটনাকে বাংলাদেশ ভারতের মধ্যকার সুসম্পর্কের পথে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এমন ঘটনা ভারত ধারাবাহিকভাবে করে আসছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয় না। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এ সময় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে আরাকানে স্থিতিশীল অবস্থা তৈরি হলে সকল সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলাপ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেবে ঢাকা। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যেই স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি, কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না। এটা আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। নাইম আবির, এখন, ঢাকা। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4 গ্রামের শত শত একর ফসলি জমি। তীব্র স্রোতে ভেসে গেছে কৃষকদের জাগ দিয়ে রাখা পাট। 4 দিন পার হলেও ভেঙে যাওয়া বাঁধ মেরামতে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। অনিক চক্রবর্তীর প্রতিবেদন দেখুন বিস্তারিত। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে প্রকল্প দেশের অন্যতম ও বৃহৎ এই সেচ প্রকল্পের আওতায় রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলার 13টি উপজেলা। 3 বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এই সেচ প্রকল্পের পার ভেঙে নষ্ট হয়েছিল কয়েক গ্রামের ফসল। এরপরও নেওয়া হয়নি টেকসই ব্যবস্থা, যার প্রেক্ষিতে গেল বুধবার পানির চাপে আবারও ভেঙেছে জিকে প্রকল্পের বাঁধ। এতে প্লাবিত হয় 4 গ্রামের শত শত একর ফসলি জমি। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যেতে দেখেন নিরুপায় কৃষকেরা। অনেক ধান নষ্ট হয়ে গিয়েছে, তারপরে পাট নষ্ট হয়ে গিয়েছে, গাছগাছালি নষ্ট হয়ে গেছে, কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 3-4 গ্রামের হাজার হাজার বিঘে ভূমির পাট সবই ক্ষতিগ্রস্ত। আর ওরা মনে করেন 100-200-300 বিঘে ভূমির ধান ধরেন সব এরকম ডুবে শেষ। ফসলের পাশাপাশি ভেসে গেছে বেশ কয়েকটি পুকুরের মাছ। পানি ঢুকছে বাড়িঘরেও। কর্তৃপক্ষের দায়সারা কাজের ফলে একই স্থানে বারবার ভাঙছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। শুনছি যে ক্যানাল ভেঙে গিয়েছে, সেখন দৌড়ি আসতে বাড়ির মধ্যে একার সব পানি বুঝাই, একার মাজা পানি হয়ে গিয়েছে। যখন আমরা কমনে পালাবো, যান বাঁচাবো না জিনিস তুলবো না, কমনে কি করবো, আমাদের মানে যান বাঁচানো দায়ী হয়ে গেল। আমাদের বাড়ির ভিতরে সব পানি ঢুকে গেছিল, বাচ্চা নিয়ে আমরা কোনো রকম যানটা বাঁচছি। অনেকগুলা জাগ ছিল, পাটের জাগ ছিল, জাগগুলো একবারে নিয়ে চলে গেল, আর এর আগেও 3 বার ভাঙছে। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 10 দিনের মধ্যে বাঁধ সংস্কার করা হবে। আমরা ব্রিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করা যায় খুবই দ্রুত আবার সেচ কার্যক্রম স্বাভাবিক হবে।
আর এই ব্রিজ হওয়ার পরে কিছু অংশে পানি আমাদের সেচ খালে থেকে বের হয়ে ফসলের মাঠে গিয়েছে, সে পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে। খুবই শীঘ্রই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। এমন অবস্থায় জিকে প্রকল্পের কুষ্টিয়া অংশে স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন এলাকায় পানি কমে গেছে, যাতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। তাই দ্রুতই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে স্লুইস গেট খোলা রাখার দাবি কৃষকদের। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এখন অনেকটাই নিয়ন্ত্রণে টিকিট কালোবাজারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তৎপরতায় স্টেশনে কালোবাজারিদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে কাউন্টার এবং অনলাইন থেকে সহজেই ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা। তাদের মধ্যে ফিরছে স্বস্তি। তবে টিকিট কেনায় স্বস্তি ফিরলেও বিদ্যমান ট্রেনের আসন সংখ্যা অপ্রতুল। তাই ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন যুক্ত করার দাবি জানাচ্ছে যাত্রীরা। সহকর্মী আজিজুল সঞ্জয়ের প্রতিবেদনও দেখুন বিস্তারিত। রাজস্ব আয়ের দিক থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পরেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবস্থান। প্রতি মাসে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় কোটি টাকার বিক্রি হয় এই স্টেশন থেকে। পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন ৫ থেকে ৭ হাজার যাত্রী। তবে কালোবাজারিদের উৎপাতে যাত্রার 10 দিন আগে গিয়েও কাউন্টার থেকে টিকিট না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সহজে টিকিট মিলত না অনলাইনেও। বিভিন্ন আইডি দিয়ে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ টিকিট কেটে নিত কালোবাজারিরা। পরে সেই টিকিট যাত্রীদের কাছে বিক্রি হতো দ্বিগুণেরও বেশি দামে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার 150 টাকা মূল্যের একটি টিকিট বিক্রি হতো 350 থেকে 450 টাকায়। গত 5 আগস্টের পর থেকে অনেকটাই নিয়ন্ত্রণে টিকিট কালোবাজারি। তবে যাত্রী সংখ্যার তুলনায় আসন সংখ্যা অপ্রতুল হওয়ায় ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন যুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবাই সম্মিলিতভাবে আমরা সেই শুরু থেকে এই পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়াতে কালোবাজারি বন্ধের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করতেছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশেষ করে একটি নতুন কমিউটার ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে অনেক বছর যাবতীয়, কিন্তু এখনও এটা বাস্তবায়ন হচ্ছে না। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি। আমাদের টিকিট, যে টিকিট 150 টাকা, এই টিকিট আমাদের 400, 500, 600 টাকা দিয়েও কিনতে হতো। কিন্তু এখন 2 দিন আগেও আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এখন টিকিট পাচ্ছি। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে আগে থেকেই তাদের চেষ্টা থাকলেও কালোবাজারি বন্ধ সম্ভব হয়নি। আর যাত্রীর দুর্ভোগ কমাতে টিকিট সংখ্যা বাড়ানোর জন্য রেলপথ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা। যাত্রীর চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা খুবই নগণ্য। এখানে প্রতিদিন প্রায় 5-6 হাজার যাত্রী আসা যাওয়া করে। ছাত্ররাও এই ক্ষেত্রে সজাগ এবং আমরাও এইসব ক্ষেত্রে সজাগ আছি যে কেউ যেন টিকিট কালোবাজারি না করতে পারে। কারণ আপনারা জানেন যে টিকিটের স্বল্প মূল্য কালোবাজারির কারণে মানুষকে অনেক দাম দিয়ে কিনতে হয় এবং অনেক সময় মানুষজন এটা পায় না। তো আমাদেরও নজরদারি আছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহগামী 14 জোড়া ট্রেন থামে। এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। এদিকে নিত্যপণ্যের দরদামের খবর জানাবো এখন, যেখানে সপ্তাহের ব্যবধানে বরিশালে অপরিবর্তিত বেশিরভাগ সবজির দাম। তবে কেজিতে 10 টাকা কমেছে কাঁচামরিচে। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় অপরিবর্তিত মুরগির দর। এ নিয়ে আরও জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান ও কলাপাড়ায় আছেন সহকর্মী জসিম বারপেস। তবে শুরুতেই চলে যাচ্ছি বরিশালে, সেখানে অমিত হাসান আছেন। অমিত, জানাবেন যে সেখানকার সরবরাহ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, সবজির বাজারের দরদামের পরিস্থিতি বা কি? কাঁচামরিচের দামও জানছিলাম 10 টাকা কমেছে, তো সেখানেই বা সরবরাহ পরিস্থিতি কি দেখছেন? অনেক গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমেছে এবং আমরা 4 দিন আগের কথাও যদি বলি তাহলেও 160 টাকা 70 টাকায় বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু পাইকারি বাজারে আজকে 150 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে দেখা যাচ্ছে আরও 10 টাকা 15 টাকা বেড়ে এই কাঁচামরিচ আসলে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, বেশিরভাগ সবজির দাম আজকে যেমনটি বলছিলেন যে অপরিবর্তিত রয়েছে এবং
কয়েকটি সবজির দাম কিন্তু আজকে কমও দেখা যাচ্ছে। বিশেষ করে পেঁপের দাম আজকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, আজকে 10 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটি 4-5 দিন আগেও 12 টাকা 14 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল। এছাড়া লাউয়ের দাম 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 25 টাকা, গাড়ি যেটি রয়েছে 30 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 35 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া কুমড়া 25 থেকে 35 টাকা, পটল 30 থেকে 35 টাকা এবং কাঁকরোলের কথা যদি বলি, কাঁকরোল আজকে বাজারে 60 টাকা দরে বিক্রি হচ্ছিল, যেটি গত সপ্তাহের দাম 60 টাকা ছিল। এবং আসলে পাইকারি বাজারে কিন্তু কিছু সবজির দাম আসলে তুলনামূলক বেশি, তবে গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে, কিন্তু ক্রেতারা বলছেন যে তুলনামূলক একটু বেশি, সেটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাদের জন্য আসলে সুবিধা হয়। করলা 45 টাকায় দরে বিক্রি হচ্ছে, বরবটি 50, শসা 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কথা যদি বলি, বেগুন 60 টাকা প্রতি কেজি আজকে কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স 30 টাকা, কাঁচা কলা প্রতি হালি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই বাজারের আরেকটু যদি কথা বলি, এই বাজারে মূলত সরবরাহ হয়ে থাকে মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা এসব জায়গা থেকে সবজি সরবরাহ হয়ে থাকে, সুতরাং সেখানকার থেকে সরবরাহ কম থাকলে কিন্তু এই বাজারে দামটা বেড়ে যায়। এবং এই বাজার থেকে বরিশালের স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো সেখানে সবজির সরবরাহ হয়ে যায় এবং বাজারে আজকে শীতকালীন যে সবজি সেটির কিছুটা দেখা মিলেছে, কিন্তু দাম খুব চড়া। আজকে শিমের দেখা পাওয়া যাচ্ছে, তবে শিমের দাম আজকে কিন্তু খুব চড়া দামে বিক্রি হচ্ছে, 140 টাকা দরে আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং এটি খুচরা পর্যায়ে গেলে কিন্তু এর দাম আরও বেড়ে যায়। এছাড়া লেবুর কথা যদি বলি, প্রতি পণ 150 থেকে 200 এবং আকার ভেদে 250 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। তবে পেঁপের সরবরাহ যদি বলি, পেঁপের সরবরাহ আজকে বাজারে খুব রয়েছে এবং দামও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দেখা যাচ্ছে আরও 2-3 টাকা কমে পাইকারি বাজারে প্রায় 10 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এটি সবচেয়ে কম দামে আসলে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে, কিছু সবজির দাম কমেছে, তবে শীতকালীন যে সবজিগুলো আসলে উঠতে শুরু করেছে সেগুলোর দাম তুলনামূলক এই মুহূর্তে বেশি রয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে সেই দামগুলো নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশালের সবজির দরদাম জানছিলাম আমরা। এবার চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শাকসবজির খবর জানছিলাম, এবার আপনার থেকে একটু মুরগির খবরটা জানতে চাই। জানছিলাম যে অপরিবর্তিত আছে দাম, তবে এর থেকেও দাম কমতে পারে কিনা, আর পাশাপাশি দেশি মুরগির দামই বা কেমন দেখছেন বাজারে? অনেক, আপনি জানেন যে সাগর বিদ্যুৎ বড়াপাড়া উপজেলায় কিন্তু এখানকার পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং নৌঘাটি সহ বিভিন্ন এখানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এবং এখানে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের এখানে আনাগোনা বেশি। সে কারণে কিন্তু এখানকার যে ডিম এবং মুরগির মাংসের চাহিদা অন্য অন্য এলাকার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। সে কারণেই কিন্তু আজ এই কলাপাড়া বাজারে ডিম, ব্রয়লার মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকা, যা 1 কুড়ি বিক্রি হচ্ছে 250 টাকা, এবং সোনালী মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 60 টাকা, দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 65 টাকা, এবং হাঁসের যে ডিম রয়েছে, হাঁসের ডিম 75 থেকে 76 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে। এছাড়া যে মুরগির যে মাংস রয়েছে, ব্রয়লার মুরগির মাংসের প্রতি কেজি বিক্রি হচ্ছে আজ 160 টাকা, এবং সোনালী মুরগির মাংস বিক্রি হচ্ছে 250 টাকা, এবং কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া দেশি মুরগির যে রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 450 টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে। তো দেশি মুরগির চাহিদা একটু বেশি থাকায় কিন্তু দামটা গত 15 দিনের তুলনায় 50 টাকা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ী ও ক্রেতারা। তো ক্রেতারা বলেছে যে এখন যে দাম রয়েছে সেটি মুরগির মাংসের দাম প্রায় 1 থেকে 1.5 মাস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। শুধু দেশি মুরগির দাম 50 টাকা বেড়েছে। এছাড়া যে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, কক মুরগি এগুলো অপরিবর্তিত রয়েছে। এছাড়া যে মুরগির যে ডিম, সে সকল ডিমের দাম কিন্তু গত 15 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে ভোক্তাদের প্রত্যাশা দাম আরো কমলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে তারা স্বস্তি পাবে, এমনটি নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ।
বরিশাল ও পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের সবশেষ দরদামের খবর। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা বরগুনায়। সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে জেলেদের মাছ শিকার এবং ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারেও বেশ সংখ্যা পড়েছে সবাই। দফায় দফায় বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। এ নিয়ে আরও জানাতে বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এই মুহূর্তে তো আপনি আছেন, তো জানাবেন যে নিম্নচাপের প্রভাবে জেলেদের আসলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, পাশাপাশি বাজার পরিস্থিতি বা এর কারণে কতটা উত্তাল হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? জিওনিক, বাজার পরিস্থিতি কিংবা নিম্নচাপের তথ্য জানানোর আগে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় একটি পূর্ণাঙ্গ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র না থাকায় আবহাওয়ার যে গতি প্রকৃতি সম্পর্কে স্থানীয় মানুষ কিন্তু ধারণা পাচ্ছে না। এবং এখানে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে যেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করি, সেখানেও কিন্তু বরগুনা কিংবা পিরোজপুরের কিন্তু কোনো তথ্য হালনাগাদ করা হচ্ছে না। একটি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র না থাকার কারণে যে রাডার স্টেশনের তথ্য সেটি কিন্তু পাচ্ছে না বরগুনা সাধারণ মানুষ। তাই বরগুনাবাসী প্রাণের দাবি যে এখানে একটি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র স্থাপন করা হোক, নতুবা এখানে কিন্তু দফায় দফায় বৈরী আবহাওয়া আমরা দেখেছি। এখন যেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে সেটি আরো উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে বাংলাদেশের উপর যে মৌসুমী বায়ুর প্রভাব সেটি কিন্তু অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, এই উত্তাল থাকার কারণে এবং বঙ্গোপসাগরে রোলিং থাকার কারণে কিন্তু এখানকার জেলেদের জালে কাঙ্ক্ষিত যে ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলছে না। জেলেরা শিকার করতে যেতে পারছে না, মাছ শিকার করতে যে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে, কিন্তু যাচ্ছে না বৈরিতার কারণে। এর ফলে কিন্তু এখানকার যে জেলেদের জালে কিংবা স্থানীয় বাজার সমূহে যেটি আপনি বললেন সেখানে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছের দেখা মিলছে না এবং দামও কিন্তু চড়া রয়েছে। আপনাকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে একটি তথ্য জানিয়ে রাখি, 24 জুলাইয়ের পর থেকে, মানে 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে গত বছর যেখানে আজকে দিন পর্যন্ত 10 সেপ্টেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 500 মেট্রিক টন ইলিশ মাছের আহরণ করা হয়েছিল, সেখানে এবছর কিন্তু 450 মন ইলিশের আহরণ করা হয়েছে বলে জানিয়েছে ওখানকার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। তবে 50 মেট্রিক টনের মতো কিন্তু ইলিশের সরবরাহ কম হয়েছে। আর স্থানীয় নদ নদীগুলোতেও কিন্তু তেমন একটা ইলিশের দেখা মিলছে না। এর ফলে কিন্তু জেলেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তারা ধার দেনা ব্যাংকের ঋণে কিন্তু আটকে যাচ্ছেন এবং সেটি কিন্তু তারা পরিশোধ করতে পারছেন না। আর যেটি বলছিলাম যে বাজারগুলোতে ইলিশের প্রতি কেজি প্রায় 1450 থেকে 1500-1600 টাকা দরে পাইকারি বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে। দাম দেখা যায় যে তুলনামূলক বাড়তিই রয়েছে। এই ছিল বরগুনা থেকে যে এখানকার ইলিশ সরবরাহ এবং দাম দর নিয়ে সবশেষ তথ্য। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে তার প্রভাব পড়েছে বরগুনার মাছ চাষিদের, মাছ শিকারীদের, এবং এতে করে আসলে সেখানে বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তারা, জানাচ্ছিলেন সহকর্মী। সেই সম্পর্কে সবশেষ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন এখন সকাল। বগুড়ার শাহজাহানপুর উপজেলার প্রায় 3 শতাধিক চারার তৈরির নার্সারি গড়ে উঠেছে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটো সহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় 40 কোটি টাকার চারা বিক্রি হচ্ছে এখান থেকেই। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণ সহ তদারকির কাজ করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। শাহজাহানপুর উপজেলার শাহনগর, বড়পাথার ও কামারপাড়া গ্রাম পরিচিত চারা তৈরির গ্রাম হিসেবে। শাহনগর গ্রাম থেকে পাশের মাঠগুলোর যেদিকে চোখ যায় সেখানেই দেখা মেলে পলিথিন মোড়ানো ক্ষেত আর চারা উৎপাদনে কৃষকের ব্যস্ততা। সামনে শীতকাল, তাই শীতকালীন সবজির চারা সময়মতো সরবরাহের দায়িত্ব যেন তাদের হাতে। অনেক সবজির চারা পুষ্ট হওয়ায় বিক্রির কাজও চলছে। তবে এখানকার কৃষি সম্প্রসারণের তদারকি, ভালো বীজ ও কীটনাশকের প্রয়োজনীয়তার দাবি তুলে ধরেন কৃষকরা। বীজ ইন্ডিয়ার থেকে আসা লাগে, ইম্পোর্টের ঝামেলা আছে, তারপরে সরকারি ট্যাক্স ম্যাক্স আছে, চারার শিপে হয় না, নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। আমরা জমিতে যে কীটনাশক ব্যবহার করি এটা যদি আরো উন্নত মানের হয় তাহলে আমাদের একটু ভালো হয়। অনেক দূরে থেকে চারা নিতে আসে,
গাড়ির সমস্যা না হলে আমাদের ফুল মোটামুটি ভালো বিক্রি হয় এখানে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় চারা বেচাকেনা। জেলা ও জেলার বাইরে থেকে আসা ক্রেতারা জানান উচ্চ ফলনশীল জাত ও গুণগত মান ভালো হওয়ায় চারা কিনতে এখানে আসেন তারা। জেলার চাহিদা মিটিয়ে এসব চারা যাচ্ছে 25 থেকে 30 জেলায়। আমরা সারিগাঁ থেকে আসছি এখানে মরিচা চারা নিতে। এটা চারা ফলন ভালো হয়, বীজ ভালো হয়। দাম এখন আগে একটু কম ছিল, এখন আবার একটু বাড়ছে, চাহিদা মানুষের বেশি হয়ে যার কারণে একটু দাম বাড়ছে। চারা উৎপাদনের ক্ষেত্রে ভালো বীজ গুরুত্বপূর্ণ হওয়ায় সমিতির মাধ্যমে বীজ যাচাই এবং পরীক্ষা নিরীক্ষা করে দেয় এখানকার চারা উৎপাদনকারী সমিতি। সমিতির আওতাভুক্ত 160টি নার্সারিতে বীজের যোগান দেয় নার্সারি মালিক সমিতি। কোম্পানির থেকে বীজটা নেই, তখন জিনিসটা তাদের R&D ফার্ম দেখি এবং 2-3 বছর আমাকে ট্রায়াল দেওয়া হয়। ট্রায়ালের মাধ্যমে আমরা সমিতিতে বীজ নেই, সমিতি থেকে সবাইকে বিতরণ করে দেওয়া হয়। এর উপকার যে কোনো নার্সারি যাতে প্রতারিত না হয় আর কোনো কৃষক যাতে প্রতারিত না হয়। এই নার্সারিগুলোতে ভালো বীজ সংগ্রহ, বিপণন সহ নার্সারি মালিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক এনাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে যাতে সুস্থ সবল চারা উৎপাদন হয়। বিভিন্ন জেলা থেকে আমাদের যে সমস্ত সহকর্মী আছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করে দিই তাদেরকে, যাতে চারাগুলো সহজে অন্যান্য জায়গায় বিক্রি হতে পারে। জেলার শাহজাহানপুর উপজেলা সহ অন্যান্য উপজেলা থেকে উৎপাদিত প্রায় 30 কোটি চারার মূল্য প্রায় 40 কোটি টাকা। এখন বগুড়া। দীর্ঘদিন ধরেই বন্ধ নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রটি, যার কারণে দূর দূরান্তের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতেন নড়াইলের মৎস্য চাষিরা। এতে সময়, শ্রম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে বেসরকারিভাবে গড়ে ওঠা জেলার একমাত্র হ্যাচারি থেকে সহজেই কম দামে পোনা পাওয়ায় এবার হাসি ফুটেছে প্রান্তিক হাজারো মাছ চাষিদের। স্থানীয় চাহিদা মিটিয়ে মাছের পোনা যাচ্ছে আশেপাশের অন্তত 12টি জেলায়। ইমরান হোসেনের পাঠানো তথ্য, ছবিতে দেখুন বাকিটা। বিলার ঘের বেষ্টিত নড়াইলের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ। ধান, পাট, গম সহ বিভিন্ন ফসলের পাশাপাশি এ জেলার অন্তত 50,000 মানুষ মাছ চাষের সাথে জড়িত। মাছ চাষে ব্যাপক সম্ভাবনা থাকলেও মৎস্য প্রজনন কেন্দ্রের অপ্রতুলতায় দীর্ঘদিন জেলায় মাছ চাষিদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। দূর দূরান্ত থেকে মাছের পোনা সংগ্রহ করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হয়েছে মৎস্যজীবীদের। এরপর 2013 সালে গড়ে ওঠে জেলার একমাত্র বেসরকারি মাছের হ্যাচারি, যেখানে সারা বছর উৎপাদন হচ্ছে রুই, কাতল, সিলভার কাপ, মিনার কাপ, গ্লাস কাপ, পুটি কাপ সহ অন্তত 15 জাতের দেশি বিদেশি মাছের ব্রুড ও পোনা। বছরে অন্তত 2500 কেজি ব্রুড, 500 মন ধানি পোনা সহ অসংখ্য পোনা মাছের উৎপাদন হচ্ছে এখানে। এতে উপকৃত হচ্ছেন জেলার হাজারো মৎস্য চাষী সহ আশপাশের অন্তত 12টি জেলার মৎস্য ব্যবসায়ীরা। মাছের উৎপাদনে ভূমিকা রাখার পাশাপাশি হ্যাচারিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকার যুবকদের। আমিষের চাহিদা পূরণ করতেছি, এলাকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এলাকার মানুষের কিছুটা তো উন্নতি হয়েছে এবং আমরা প্রতিদিন আমাদের এখান থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মাছ ডেইলি আমাদের নড়াইল এবং লোহাগাড়া বাজারে যায়। অনেক মানুষ আপনার এই মৎস্য ব্যবসায়ীর সঙ্গে, যেগুলো ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে, প্রত্যেকেই স্বাবলম্বী হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমাদের সাপ্তাহিক বেতন দেয়, কাউকে মাসিক বেতন দেয়। পোনা মাছের খাবার দিই, মাছ উঠাই নিয়ে আসি, মাছের ডিম করি, এই রেনু মাছ ডেলিভারি দিই। কালিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর, অনেক বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যবসায়িকরা এখান থেকে আমাদের মাছ নিয়ে উপকৃত হচ্ছে। চাষরাই মাছ আনতে যেতাম, অনেক মাছ কাটে যেত। আর এ জায়গা এই বৈশাখী হ্যাচারিতে হওয়াতে আমাদের কোনো জায়গায় কোনো ক্ষতি হয় নাই, এনে লাভবান আমরা বেশি হচ্ছে দিনে দিনে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এই হ্যাচারির মাধ্যমে জেলার মাছ চাষিদের উৎপাদন খরচ কমে গেছে। পোনা সংগ্রহের সময়, শ্রম ও খরচ সাশ্রয় হচ্ছে মাছ চাষিদের। নড়াইল জেলার মৎস্য চাষিরা এখান থেকে অনেক উন্নত মানের এবং ভালো মাছের পোনা এখান থেকে পাচ্ছে, রেণু পাচ্ছে এবং আমাদের মৎস্য অধিদপ্তর থেকেও আমাদের ওখানে নিয়মিত তদারকি হয়। ওখানে বিভিন্ন ধরনের সংকরায়ন বা ক্রস ব্রিডিং বা ইনব্রিডিং বিভিন্ন জাতের সমস্যা যাতে না হয় সেটা আমরা নিয়মিত মনিটরিং করি। নড়াইল মাছ চাষে উদ্বৃত্ত জেলা। প্রায় 8 লাখ মানুষের 16,000 টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় অন্তত 18,000 টন মাছ। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি অন্তত 2,000 টন মাছ সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। এখন নড়াইল। চমকপ্রদ সব ফিচার নিয়ে বাজারে এলো বহুল প্রতীক্ষিত iPhone 16।
প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শক্তিশালী A18 চিপ আইফোনকে করেছে আরও বেশি কার্যক্ষম। পরিবর্তন এসেছে ক্যামেরা আর ডিজাইনেও। এ নিয়ে প্রতিবেদন রয়েছে বিরতির পর। তবে এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি শেষে এবার আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের রাত দখল কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে মমতা বলেন, পুলিশের কাজ শুধু জনগণের নিরাপত্তা দেয়া, তবে দোষীদের উপযুক্ত শাস্তি হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। আরজিকর মামলার দ্বিতীয় শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। মামলা সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে। পরবর্তী শুনানি আগামী 17 সেপ্টেম্বর। এক মাস ধরে চলমান আন্দোলনে বেহাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। অধিকাংশ জুনিয়র ডাক্তার রাজপথে থাকায় হাসপাতাল সামলাচ্ছেন হাতে গোনা কয়েকজন সিনিয়র চিকিৎসক। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকাল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। সর্বোচ্চ আদালতের রায়ের ওপর আস্থা রেখে আন্দোলনরতদের উৎসব ও পূজার আমেজ নিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর এই বার্তায় ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত সমব্যথী হয়ে রাজ্যের মানুষের পাশে থাকা। তা না করে মানুষকে পূজার আনন্দে মাততে বলাটা রীতিমতো অপমানজনক। তবে দোষীদের শাস্তির আওতায় আনা ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমাদের একটাই কথা, জাস্টিস চাই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা এখনো অবধি আমাদের যে কটা দাবি ছিল সেই দাবিগুলোর সবকটা তো সেই দাবিগুলো পূরণের পথে কতদূর এগিয়েছে। আরজিকর কাণ্ডের জেরে নিহত চিকিৎসকের পরিবারকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এর জেরে এবার মমতার বিরুদ্ধে আরজিকর মামলা চিরতরে ধামাচাপা দেওয়ার অভিযোগ এনেছেন রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা। আমরা তো আগেও শুনেছি, সভামঞ্চ থেকে তো উনি বলেছিলেন 10 লাখ টাকা তো দেয়াই যেতে পারে। তো যে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে এই কথা বলছেন, তার পুলিশ আগে গিয়ে টাকার অফার করেনি, এটা বিশ্বাসযোগ্য? সোমবার লালবাজাও ঘেরাও কর্মসূচি দিয়ে রাজপথে ছিল সিপিএমও। এ সময় সিপিএমের 14 জন কর্মীকে আটক করে পুলিশ। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন আরজিকর মামলার তৃতীয় শুনানি। বিশ্বকর্মা পূজার পরপরই কলকাতায় শুরু হয়ে যায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা পার্বণের দোহাই দিয়ে মানুষকে ঘরে ফেরাতে রাজ্য সরকার যে ষড়যন্ত্র করছে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি বিরোধী দলগুলোর। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেয়ে রাজপথ ফাঁকা করার পায়তারা করছেন মমতা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অন্যদিকে সাম্প্রতিক সময়ে মণিপুরে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে হয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ব্যর্থতার দায় নিয়ে বিধায়কদের পদত্যাগের দাবি জানান তারা। পাশাপাশি সব ক্ষমতা কেন্দ্র সরকারের কাছে হস্তান্তরের দাবিও জানানো হয়। এদিকে পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপরতা চালাচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
জাতিগত দ্বন্দ্বে বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে এই রাজ্যে। দফায় দফায় বৈঠকে বসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না রাজ্য সরকার। সোমবার রাজধানী ইম্ফলে সচিবালয় আর রাজভবনের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ঘটে সংঘর্ষের ঘটনা। এরপর তারা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও গভর্নর এল আচার্যের সঙ্গে দেখা করে 6 দফা দাবি তোলেন। ন্যায়বিচার ও রাজ্যের অখণ্ডতা রক্ষার স্বার্থে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার পাশাপাশি সব বিধায়ক, পুলিশ মহাপরিদর্শক ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্যকে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের। অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাজ্যের 9 ও 10 সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। This particular is mainly to give the information to the concerned authorities that there is no difference between living in a case and living in a Falls Valley. We would like to request him to give the unified command to our Honorable Chief Minister within 24 hours. এদিকে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বিজেপি নিয়ন্ত্রিত রাজ্য সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এরও পদত্যাগ দাবি করেন তিনি। জাতিগত সংঘাত নিরসনে ব্যর্থতা মোদী সরকারের ক্ষমার অযোগ্য অপরাধ বলেও উল্লেখ করেন তিনি। 1 সেপ্টেম্বর থেকে জাতিগত সংঘাতে মেইতেই আর কুকিজো সম্প্রদায়ের 9 জন নিহত হয়েছে ড্রোন ও বন্দুক হামলায়। এরপর থেকেই নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কুকিজো বিচ্ছিন্নতাবাদীরা ছুড়েছে এই ড্রোন। 2013 সালের মে মাসে সর্বপ্রথম শুরু হয় কুকিজো আর মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত। এখন পর্যন্ত এই সংঘাতে 2 শতাধিক মৃত্যু ও 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাস্ত্রের নতুন রূপ ড্রাগন ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এই অস্ত্র। এটি তুলনামূলকভাবে কম উচ্চতায় ওড়ে এবং 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা ড্রোন থেকে পড়তে থাকে। সামরিক লড়াইয়েও এই ড্রোন ব্যবহারে নেই কোনো নিষেধাজ্ঞা, তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ড্রাগন ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আছে। ড্রাগন ড্রোন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। থার্মাইট নামে পরিচিত অ্যালুমিনিয়ামের গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ ব্যবহার করা হয় ড্রাগন ড্রোনে। থার্মাইট ধাতব পদার্থ সহ যে কোনো জিনিস খুব সহজেই পোড়াতে পারে। এটি 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়তে থাকে। 1890 সালে জার্মান এক রসায়নবিদ থার্মাইট আবিষ্কার করেন। তখন সেটি রেলপথ ঢালাইয়ের কাজে ব্যবহার করা হতো। পরে সামরিক কাজেও এর ব্যবহার শুরু হয়। ড্রাগন ড্রোন মূলত পুরনো যুদ্ধাস্ত্রের নতুন রূপ। পৌরাণিক কাহিনীর ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ছড়ে এই ড্রোন দিয়ে, তাই এর নাম দেওয়া হয়েছে ড্রাগন ড্রোন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও তার মিত্ররা এর মাধ্যমে শত্রুদের অস্ত্র গলিয়ে ফেলত। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সম্প্রতি রুশ ট্যাঙ্ক অচল করার কাজে এটি ব্যবহার শুরু করেছে ইউক্রেন। নিখুঁত টার্গেট ও প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর সক্ষমতার জন্য আধুনিক যুদ্ধের কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে ড্রাগন ড্রোন। এ থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। রুশ বাহিনীর গোপন আস্তানা ও তাদের অঞ্চল পুড়িয়ে দিতে এই ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন সেনারা। 1960 থেকে 2014 সাল পর্যন্ত এই ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী। মাঝে এর ব্যবহার বন্ধ থাকলেও 2023 সালে ফের উৎপাদন শুরু হয়। সামরিক যুদ্ধক্ষেত্রে ড্রাগন ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা না থাকলেও বেসামরিক কোনো লক্ষ্যবস্তুর ক্ষেত্রে বিধিনিষেধ আছে। জাতিসংঘ বলছে এ ধরনের অস্ত্র মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। ড্রাগন ড্রোনের প্রভাবে মানুষের পেশি, স্নায়ু, রক্তনালী এমনকি হাড়েরও ক্ষতি হতে পারে। মূলত শত্রুপক্ষের মধ্যে ভয় সৃষ্টিতে এই ড্রোনের ব্যবহার বেশ কার্যকরী। ইতোমধ্যে ছোট থেকে শুরু করে বড় আকারের নানা ড্রোন দিয়ে নিজেদের রক্ষা করছে ইউক্রেন। এবার নতুন ড্রাগন ড্রোন দিয়ে রুশ বাহিনীকে কাবু করার চেষ্টায় তৎপর তারা। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টাতে না পারলেও ড্রাগন ড্রোন দিয়ে রুশ সেনাদের বেশ ভালোভাবেই চাপে রেখেছে ইউক্রেন বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব। অবশেষে উন্মোচিত হলো অ্যাপল আইফোনের নতুন সিরিজ আইফোন 16। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে ইটস গ্লো টাইম শীর্ষক ইভেন্টে আইফোন 16-এর সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও
টিম কুক। প্রত্যেক সিরিজের মতো এই আইফোনের সিরিজেও থাকছে 4টি মডেল। উন্মোচিত হয়েছে নতুন সিরিজের এয়ারপড ও অ্যাপল ওয়াচও। বিস্তারিত জানাচ্ছে সতীর্থ কর্মকার। সবুজ ঘাসের বুকে নেমে এসেছে রংধনু। সোনালী আলোর নিচে দাঁড়িয়ে আছেন টেক জায়ান্ট অ্যাপেলের প্রধান নির্বাহী। অপূর্ব এক আবহ সৃষ্টি করে এভাবেই বিশ্ববাসীর সামনে নতুন আইফোন 16 উন্মোচন করলেন টিম কুক। অনুষ্ঠানের শুরুতে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন অ্যাপেলের সিইও। বলেন, গেল জুন মাসে অ্যাপল ইন্টেলিজেন্স বাজারে আনার মাধ্যমে এআই এর দুনিয়ায় যাত্রা শুরু করেছে অ্যাপল। আইফোন 16 অ্যাপেলের প্রথম ডিভাইস যা সরাসরি অ্যাপল ইন্টেলিজেন্স নির্ভর। এই সিরিজের আইফোনের সক্ষমতা অতীতের যে কোনো অ্যাপল ডিভাইসকে ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। এদিন শুরুতে অ্যাপল ওয়াচ সিরিজ 10 উন্মোচন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আগের তুলনায় 30% ডিসপ্লে স্ক্রিন বাড়ানো হয়েছে নতুন সিরিজে। ওজনে আগের চেয়ে আরও হালকা অ্যাপল ওয়াচ সিরিজ 10। এছাড়া খেলোয়াড়দের জন্য আনা হয়েছে অ্যাপল ওয়াচ আলট্রা 2। একই দিনে উন্মোচিত হয়েছে অ্যাপল এয়ারপড 2 ও এয়ারপড ম্যাক্স হেডফোনও। সবশেষ উন্মোচন করা হয় মানুষের আগ্রহের তুঙ্গে থাকা আইফোন 16। 6.1 ও 6.7 ইঞ্চির দুটি আলাদা ভার্সনে পাওয়া যাবে আইফোন 16। অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা দিতে ফোনটিতে যুক্ত করা হয়েছে A18 মডেলের চিপ। সেকেন্ড জেনারেশনের এই বিশেষ চিপটির কারণে এআই ফিচার ব্যবহারে অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা। আইফোন 16 এর ডিজাইন সম্পর্কিত পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম এর ক্যামেরা অ্যালাইনমেন্ট। 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো লেন্স ও 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের ফিউশন দেখা যাবে আইফোন 16-এ। HDR সেটিংয়ে 60 ফ্রেম পার সেকেন্ড রেটে ভিডিও করা যাবে 4K রেজলিউশনে। আইফোন 16-এ অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবি থেকে ভিডিও, ভিডিও থেকে ছবি বানানো যাবে খুব সহজে। এআই ক্যামেরা দিয়ে কোনো দোকান বা রেস্তোরাঁর ছবি তোলার সাথে সাথে সামনে আসবে সেটির নাম ও বিস্তারিত তথ্য। আইফোন 15 সিরিজের তুলনায় আইফোন 16 সিরিজে প্রো এবং প্রো ম্যাক্স মডেলে 2 ইঞ্চি বড় ডিসপ্লে পাবেন ব্যবহারকারীরা। এছাড়া প্রো ম্যাক্স মডেলের 6.9 ইঞ্চি স্ক্রিন আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লে বলে ঘোষণা করেছেন নির্মাতারা। হালকা ও গাঢ় দুই ধরনের রঙের বৈচিত্র্য থাকছে আইফোন 16-এ। এর মধ্যে গোলাপি, আলট্রামারিন, হোয়াইট ব্ল্যাক, টিল অন্যতম। শেষ খবর পাওয়া পর্যন্ত আইফোন 16 128 জিবির দাম পড়বে $799। আইফোন 16 প্লাস 128 জিবির দাম $899। অ্যাপল এয়ারপডস 4 প্রোর দাম পড়বে $129 থেকে $179। অ্যাপল আলট্রা ওয়াচ 2 মূল্য নির্ধারণ হয়েছে $799। আর অ্যাপল ওয়াচ সিরিজ 10 কিনতে খরচ হবে $399। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।